বসে বসে টিভিতে সংবাদ দেখছি আর হাসতেছি, কারণ সংবাদে দেখাচ্ছে বাংলাদেশের মাফিয়া কিং হঠাৎ করে উধাও হয়ে গেছে। হঠাৎ আম্মু জিজ্ঞেস করলো, কি রে নীরব, তুই হাসছিস কেন? না এমনি হাসতেছিলাম। আর এখন নাস্তা দাও, ক্ষুধা লাগছে। বোন নাস্তা করেছে। না, এখনো করে নাই। আচ্ছা তুমি নাস্তা দাও, আমি বোনকে ডেকে নিয়ে আসি। আমি বোনের রুমে গেলাম, গিয়ে দেখি শুয়ে আছে। তখন আমি বললাম, ওই পেতনি, আয় খাবার খেয়ে যা। কি বললি তুই? বোন রেগে বলল, আজকে তোর মাথার সব চুল ছিঁড়ে দিব। কুত্তা, আমাকে পেতনি বলার ছুট আছে। তারা বলছি। পেতনিকে পেতনি বলবো না তো পরি বলবো? যত সব পাগলি। এবার কিন্তু রেগে যাচ্ছি। তুই ওখানেই দাঁড়া, এক পাও নড়বি না। আজকে তোকে মেরে তোর সব হাড্ডি কুড্ডি ট্যাড়া করে দিব। তো আমি কি মার খাবার জন্য বসে থাকবো নাকি? পেতনির নানি বলে দিলাম দৌড়। বোনও আমার পিছে দৌড়াচ্ছে। আমি গিয়ে সোজা আম্মুর পিছনে লুকালাম। কি রে, তোরা এমন বাচ্চাদের মতো ঝগড়া করিস কেন? তোরা এখন তো আর বাচ্চা নাই, এখন তোরা বড় হয়েছিস। আমি কি সাধে তোমার ছেলের পিছনে লাগি? তোমার বাঁদর ছেলেই তো আমাকে রাগিয়ে দেয়। আম্মু আমার দিকে রেগে তাকালো। আমিও ফিক করে হেসে দিলাম। তখন বোন আম্মুকে বলল, দেখেছো কেমন বাঁদরের মতো হাসতেছে? মনটা চাইতেছে দাঁত ভেঙে দিতে। হয়েছে হয়েছে, আর কিছু ভাঙতে হবে না, এখন খেতে আয়। তারপর আমি এবং আমার বোন মিলে খাবার খেয়ে যে যার রুমে চলে গেলাম। ও সরি, আমি তো আমার পরিচয় দিতে ভুলে গেছি। এখন দিয়ে দেই, আমার নাম নীরব আহমেদ। আমি হলাম বাংলাদেশের মাফিয়া কিং। কিন্তু আমার আব্বু আম্মু বোন কেউ জানে না আমি সেই মাফিয়া কিং। আমার ছোট একটাই বোন, যার সাথে একটু আগে ঝগড়া করলাম। আমি আমার বোনকে অনেক ভালোবাসি, আমার বোনও আমাকে অনেক ভালোবাসে। আমার বাবা ছোটখাটো ব্যবসা করে। গল্প পড়েন, বাকিটা জেনে যাবেন। আমি রুমে বসে বসে মোবাইল টিপছি। তখন হঠাৎ ফোনটা বেজে উঠল। আমি ফোন রিসিভ করতেই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমরা ভালো নেই। আপনি যাওয়ার পর থেকে এখানে সন্ত্রাস বেড়ে চলেছে। জাহিদের লোক আমাদের লোকগুলোকে মেরে ফেলেছে। আমি ভালো আছি, কিছুদিন অপেক্ষা কর, সময় আসুক, আমি আবার চলে আসব তোদের মাঝে। ভাই, একটু তাড়াতাড়ি আসো। কবে আসবে? চিন্তা করিস না, সময় হলে আমি আবার ফিরে আসব। আর ওই জাহিদকে তার শাস্তি দিব। টাকা লাগলে বলবি, আমায় পাঠিয়ে দিব। আচ্ছা ভাই, তাহলে এখন রাখি। ফোন কেটে দেওয়ার পর আমি বাড়ির বাইরে যাওয়ার জন্য রেডি হলাম এবং ড্রয়িং রুমে এসে দেখি বোন টিভি দেখছে। আমি বললাম, আদিবা, আম্মু কোথায় রে? ও, আপনাদের তো বলতে ভুলেই গেছি, আমার বোনের নাম আদিবা। আম্মু তো রান্নাঘরে। কিন্তু কেন? আমি একটু বাইরে যাব তাই। বাহিরে যাবি ভালো কথা, আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে আসবি, না হলে তোকে বাড়িতে ঢুকতে দেব না। সকালে কে যেন আমার দাঁত ভাঙতে চেয়েছিল। তখন তো আমি মজা করছিলাম। আমি আমার কিউট ভাইটার দাঁত ভাঙতে পারি বল? হয়েছে হয়েছে, আর মিথ্যা বলা লাগবে না। যা, আসার সময় 20 টাকার ফুচকা নিয়ে আসবনি। বোনটা মন খারাপ করে বলল, হ্যাঁ, মাত্র 20 টাকার। খেলে খাবি, না খেলে নাই। তখন বোনটা বলল, আমায় বলল, না থাক, নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, ঝাল নিয়ে আনবি। আচ্ছা এখন আমি বাইরে যাচ্ছি, আম্মুকে বলিস। এটা বলে আমি বাড়ির বাহিরে এসে সাব্বিরকে ফোন দিলাম। আর হ্যাঁ, সাব্বির হলো আমার কলিজার টুকরা বন্ধু। হ্যালো সাব্বির, কই তুই? চল আজকে আমরা একটু আড্ডা দেই, অনেকদিন ধরে আড্ডা দেওয়া হয় না। ফোনের ওপাশ থেকে সাব্বির বলল, আচ্ছা বল, কোথায় আসবো? নদীর পাড়ে চলে আয়, ঠান্ডা আবহাওয়া, বেশ ভালো জায়গা, ফ্রেশ মাইন্ডে কথা বলা যাবে, কি বলিস? ঠিক বলেছিস। আচ্ছা, কয়টায় আসবো? এখন তো 4টা বাজে, তুই এখনই চলে আয়। আচ্ছা, আমি এখনই আসতেছি। আচ্ছা, সাবধানে আসিস, বলে ফোন কেটে দিলাম। আমি নদীর পাড়ে যাওয়ার জন্য একটা রিক্সা খুঁজতেছিলাম, কিন্তু পুরা কপাল, তাই রিক্সা পাইলাম না। তাই হেঁটে হেঁটে যাচ্ছি। হঠাৎ চোখে পড়ল কিছু লোক একটা বৃদ্ধ লোককে ঘিরে রেখেছে।
আমি তাদের সামনে গিয়ে বৃদ্ধ লোকটাকে বললাম, চাচা, এরা আপনাকে এভাবে ঘিরে রেখেছে কেন? দেখো না বাবা, কে যেন আমাকে মারার জন্য এদের পাঠিয়েছে। ছুরি দেখিয়ে তখন ওদের মধ্যে প্রথম মোটা একটা লোক বলল, এই যে ছেলে, ভালো চাও তো এখান থেকে কেটে পড়ো, না হলে এই যে হাতে ছুরি দেখেছিস, এটা দিয়ে একেবারে গলা নামিয়ে দিব। আমি তো হা 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 করে হাসতে শুরু করলাম। কিরে, তুই কি পাগল হয়ে গেলি? বাচ্চাদের হাতে ছুরি থাকতে নেই? কি বলবি তুই? এখনই দেখাচ্ছি বাচ্চারা কি করতে পারে। এটা বলে মোটা লোকটা এগিয়ে এসে আমার শার্টের কলার ধরে যখন আমার পেটে ছুরি দিয়ে আঘাত করতে যাবে, তখন আমি ছুরিটা ধরে দিলাম, বুকে এক লাথি মারলাম, ছিটকে গিয়ে পড়ল কিছুটা দূরে। তখন আমি বললাম, ভালো চাস তো এখনই এখান থেকে কেটে পড়, না হলে সব কয়টাকে এমন কেলানি দিব না, টানা 30 দিন চলার মতো অবস্থায় থাকবি না। এই, তোরা দাঁড়িয়ে কেন? দেখছিস, মার শালাকে। সবগুলো আমার উপর হামলা করলো। আমি আর কি করব, এক একটাকে ধরে ঘুষি লাথি দিয়েই চলেছি। হঠাৎ তাদের মধ্যে থেকে একটা লোক আমার হাতে ছুরি দিয়ে আঘাত করলো, ফলে আমার হাত কেটে গেল। মাথায় রাগ উঠে গেল, আজকে তোদের এমন অবস্থা করব যে সারা জীবন আমার মায়ের কথা মনে রাখবি বলে পাশে থাকা একটা রডের টুকরো উঠিয়ে সব কয়টার হাতে পায়ে বাড়ি দিতে লাগলাম। কিছুক্ষণ পরে দেখলাম সবগুলো রক্তাক্ত হয়ে গেছে, কেউ আর মায়ের খাওয়ার অবস্থায় নেই, তাই আর মারলাম না। বৃদ্ধ লোকটাকে বললাম, চাচা, আপনি এখন বাড়ি চলে যান, আর পারলে থানায় একটা জিডি করে আসেন। বলা তো যায় না, আবার অন্য কেউ আপনার উপর হামলা করতে পারে। আরো কিছু কথা হলো, তারপর দুজনের মধ্যে লোকটা বলছিল তার সাথে যাওয়ার জন্য। আমি তাকে বললাম চলে যেতে তাড়াতাড়ি, কারণ আবার তার উপর হামলা করতে পারে। তারপর এটা বলে আমি কাছেই এক ফার্মেসিতে গেলাম হাত ব্যান্ডেজ করতে। হাত ব্যান্ডেজ করে চলে গেলাম নদীর পাড়ে, গিয়ে দেখি সাব্বির বসে আছে। আমি ওর সামনে যাওয়ার পর সাব্বির বলল, কিরে, তোর আসতে এত দেরি হলো কেন? আরে রাস্তায় রিক্সা পাইনি, তাই দেরি হয়েছে। হঠাৎ সাব্বিরের নজর আমার হাতে পড়ে, তখন বলল, তোর হাতে কি হয়েছে? ব্যান্ডেজ করে কেন? আরে তেমন কিছু না, একটু কেটে গেছে। শালা, হাত কেটে গিয়েছে আর বলছিস তেমন কিছু না? আচ্ছা, এখন রাগ দেখাতে হবে না, এখন বল তোর গার্লফ্রেন্ডের কি খবর? আর খবর একটা, পেয়ারার বস্তা, শুধু পেয়ারা দিতেই থাকে। চল আজকে বিরিয়ানি খেয়ে আসি, অনেক দিন ধরে খাওয়া হয় না। ঠিক বলেছিস, চল। চলুন এবার এই গল্পের নায়িকার সম্পর্কে কিছু জেনে আসি আর দেখে আসি নায়িকা কি করে। বড়লোক বাবার একমাত্র মেয়ে মায়া, তার মা ছোট থাকতেই মারা যায়। বাবার অতি আদরের মায়া, কিন্তু তাদের পিছনে অনেক শত্রু লেগে আছে। তার একটাই কারণ, মায়ার বাবা একজন বড় ব্যবসায়ী বলে। বাবা, বাবা টাকা দাও, শপিং করতে যাব। কালকে না 30,000 টাকা দিলাম, সেটা কি করেছিস? বন্ধুদের সাথে অনেক জায়গায় ঘুরেছি আর খাবার খেয়েছি, তাই টাকাটা খরচ হয়ে গেছে। এখন তুমি টাকা দাও। আচ্ছা এনে আমার কার্ড, যা লাগে নিয়ে নিস। আচ্ছা ঠিক আছে আব্বু। মায়া, মা আমি ভাবছি তোর জন্য একটা বডিগার্ড রাখবো। তুই তো জানিস আমার পিছনে কত শত্রু লেগে আছে, আমি চাই না ওরা তোর কোনো ক্ষতি করুক। আচ্ছা রেখো, এখন আমি যাই। এদিকে আমি, দোস্ত আজ অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক খেয়ে ফেলছি, এখন আমি বাসায় যাই, আর তুইও বাসায় যা। আচ্ছা, সাবধানে যাবি। আমি বাসার দিকে যাচ্ছি হেঁটে হেঁটে, হঠাৎ মনে পড়ল বোন ফুচকা নিতে বলছে। এখন যদি ফুচকা না নেই, নিশ্চিত আমার মাথার চুল আজকে ছিটবে। তাই দোকান থেকে 50 টাকার ফুচকা নিলাম। বাসায় পৌঁছে কলিং বেল বাজালাম, আম্মু এসে দরজা খুলে দিল। হঠাৎ কোথা থেকে যেন আদিবা দৌড়ে আসলো, এসেই বলল, আমার ফুচকা কই? আমি চালু করে আমার হাত পিছনে নিয়ে বললাম, কিসের ফুচকা, যা ভাগ, আমি কোনো ফুচকা টুচকা আনি নাই। আচ্ছা, আনিস নাই তাই না? আজকে এই বাড়িতে তোর জায়গা নেই, বাড়ি থেকে এক্ষুনি বের হ বলছি। আমি আম্মুর দিকে তাকালাম। আমি তোদের মধ্যে নেই, আমি গেলাম। হঠাৎ আদিবা বলল, কিরে, তোর হাত পিছনে কেন? হাত সামনে আন বলছি। যে হাতে ফুচকা ছিল সেটা সামনে নিয়ে আসলাম। আদিবা আমার হাতে ফুচকা দেখে বলল, আদিবা খুশি হয়ে বলল, আমি জানতাম তুই ফুচকা নিয়ে আসবি, তুই তো আমার কিউট ভাই।
ফুচকা দেখে এখন আমি কিউট আর ভালো হয়ে গেলাম, তাই না? আরে তা না, আমি জানি আমার ভাই অনেক ভালো আর তার এই বোনটিকে অনেক ভালোবাসে।